প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। করোনার এই সংকটময় মুহূর্তে যখন বিদ্যালয়ের শ্রেণীপাঠ বন্ধ, তখন আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের পাঠের সুবিধার্থে অনলাইন ক্লাসের সুব্যবস্থা করা হয়েছে। পাঠের সহযোগিতার জন্য এই অনলাইন ক্লাসে আমি আমার ডিজিটাল কন্টেন্ট উপস্থাপন করছি। আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে ক্লাস শুরু করছি। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমার পরিচয়, আমি সৈয়দ আরিফুর রহমান, সহকারী শিক্ষক, আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়। আজকের পাঠ পরিচিতি বা পাঠের বিষয় শ্রেণী নবম, বিষয় রসায়ন, অধ্যায় ষষ্ঠ, মোলের ধারণা ও রাসায়নিক গণনা। এই ছবিগুলো একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এই ছবিগুলো একটু লক্ষ্য করো। দেখো কয়টা ডিম দেখা যাচ্ছে এই জায়গায়, দেখো 4টা ডিম। এই 4টা ডিমকে আমরা অন্যভাবেও গণনা করি বা কাউন্ট করি। সেটা হচ্ছে কি, দেখো 1 হালি ডিম, মানে 1 হালিতে 4টা ডিম। আর একটা ছবি দেখো, দেখো কিছু কলা দেখা যাচ্ছে। কলাও আমরা কিন্তু এইভাবে কাউন্ট করি। কিভাবে, দেখো 1 ডজন কলা মানে 12টি কলা। ঠিক আছে, তাহলে 12টি কলাকে 1 ডজন কলা, 4টি ডিমকে 1 হালি ডিম, 4টি কলাকে 1 হালি কলা, 12টি ডিমকে 1 ডজন ডিম। এইভাবে আমরা হিসাব করি বা গণনা করি। দেখো আরেকটা ছবি দেখা যাচ্ছে। এই ছবিতে কি দেখা যাচ্ছে, এটা H2 মানে হাইড্রোজেন গ্যাস। H2 মানে হাইড্রোজেন গ্যাস। এটা তো আমরা ওই 1 হালি ডিম, 1 ডজন কলা বা 100 হলে 1 শতক, 1000 হলে 1000 হলে 1000, এভাবে হিসাব করতে পারি না বা করা হয় না বা করা সঠিকও নয়। তাহলে আমরা এই হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, বিভিন্ন মৌল, বিভিন্ন পরমাণু, আয়ন, এগুলো হিসাব করার জন্য আমাদের নির্দিষ্ট একটা নিয়ম আছে। এই হালি, ডজন, এইভাবে আমরা এগুলো হিসাব করতে পারি না বা গণনা করি না বা গণনা করা হয় না। এটা কিভাবে, এটা দেখো হাইড্রোজেনে দেখো 6.02 10⁻23 মানে একটা অ্যাভোগাড্রোর সংখ্যা মান আছে। এই অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে বা অ্যাভোগাড্রোর সংখ্যা মান দিয়ে এই হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, অণু, পরমাণু, বিভিন্ন যৌগের মৌল বা পরমাণু, অণু, এগুলোর হিসাব করা হয় বা পরিমাণ নির্ণয় করা হয়। তাহলে এগুলোর পরিমাণ নির্ণয় করার জন্য বা হিসাব করার জন্য এই সংখ্যামানটা ব্যবহার করা হয়। এই সংখ্যামানের মাধ্যমে আমরা হিসাব করতে পারি বা হিসাব করে থাকি। এটাকে, এই নির্দিষ্ট সংখ্যামান দিয়ে আমরা কি প্রকাশ করি জানো তোমরা? এটা কিভাবে হিসাব করা হয় বা কিভাবে হিসাব করলে আমরা এই পরিমাণটা নির্ণয় করতে পারি বা গণনা করতে পারি অণু, পরমাণু, আয়ন, এগুলো হচ্ছে মোল হিসাবে আমরা, মোল হিসাবে আমরা গণনা করি বা গণনা করা হয়। তাহলে দেখো এটা হচ্ছে হাইড্রোজেনের 6.02 10⁻23টি অণু হিসাবে 1 মোল ধরা হয়। প্রত্যেকটা অণু, পরমাণু, আয়নের ক্ষেত্রে
মোল হিসাব করা হয়। তাহলে আজকে তোমাদের পাঠের বিষয় বা পাঠ শিরোনাম কি হচ্ছে দেখো, আজকের পাঠ মোলের ধারণা। আমরা এই মোলের ধারণা ব্যবহার করে অণু, পরমাণু বা আয়নের বা যৌগের এগুলো কি করব, আমরা হিসাব করব বা পরিমাণ নির্ণয় করব। এইভাবে পরিমাণটা নির্ণয় করা হয়। তাহলে তোমরা এই 6 অধ্যায়ে রসায়ন বইটা কাছে নিয়ে 6 অধ্যায়টা বের করে আমার পাঠে সহযোগিতা করো এবং পাঠ উপভোগ করো। ঠিক আছে? তাহলে দেখো পরবর্তী শুরু করি। তাহলে এই পাঠের শিখন ফল কি হবে বা এই পাঠ শেষে আমরা কি কি শিখব? দেখো, এই পাঠ শেষে শিক্ষার্থীরা মোলের ধারণা সংজ্ঞায়িত করতে পারবে, মোলার আয়তন ব্যাখ্যা করতে পারবে, মোলের ধারণা ব্যবহার করে সরল গাণিতিক হিসাব করতে পারবে, নির্দিষ্ট ঘনমাত্রা দ্রবণ প্রস্তুত করতে পারবে। নির্দিষ্ট ঘনমাত্রা দ্রবণ প্রস্তুত করতে পারবে। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আমরা কি কি শিখব? মোলের ধারণা সংজ্ঞায়িত করতে পারবে, মোলার আয়তন ব্যাখ্যা করতে পারবে, মোলের ধারণা ব্যবহার করে সরল গাণিতিক হিসাব করতে পারবে, নির্দিষ্ট ঘনমাত্রা দ্রবণ প্রস্তুত করতে পারবে। এইগুলো আমরা শিখব। দেখো আমরা তাহলে মোল কি এটা একটু সংজ্ঞা আকারে জানি বা দেখি। দেখো মোলটা বলা হচ্ছে কি, মোল হচ্ছে রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর। পারমাণবিক ভর পরমাণুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, অথবা আণবিক ভর অণুর ক্ষেত্রে বা যৌগের ক্ষেত্রে আণবিক ভরটা ব্যবহার করা হয়। তাহলে রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাই সংশ্লিষ্ট পদার্থের এক মোল। রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাই সংশ্লিষ্ট পদার্থের এক মোল। অন্যভাবে কোনো রাসায়নিক পদার্থের যে পরিমাণে অ্যাভোগাড্রোর সংখ্যক 6.02 × 10⁻23 অণু, পরমাণু বা আয়ন থাকে তাকে পদার্থের মোল বলে। অন্যভাবে কোনো রাসায়নিক পদার্থের যে পরিমাণে অ্যাভোগাড্রোর সংখ্যক 6.02 × 10⁻23 অণু, পরমাণু বা আয়ন থাকে তাকে পদার্থের মোল বলে। যেমন 1 মোল হাইড্রোজেন 1.008 গ্রাম হাইড্রোজেন। এভাবে হিসাব করা হয়। তাহলে দেখো মোল হিসাবে হিসাব করা হয় 1 মোল পরমাণুর ক্ষেত্রে 6.02 10⁻23টি পরমাণুর ক্ষেত্রে। 1 মোল অণুর ক্ষেত্রে কি করা হয়? 6.02 10⁻23টি অণু। তাহলে পরমাণু এটা হচ্ছে অণু। 1 মোল আয়ন, এই ক্ষেত্রে দেখো একই রকম অ্যাভোগাড্রোর সংখ্যামান ব্যবহার করা হচ্ছে। সেটা হচ্ছে কি 6.02 10⁻23টি আয়ন। তাহলে মোলের ক্ষেত্রে এতটি পরমাণু, তারপরে অণুর ক্ষেত্রে এতটি অণু, আয়নের ক্ষেত্রে এতটি আয়ন, এগুলো হিসাব করা হয়। সবগুলোই দেখো অ্যাভোগাড্রোর সংখ্যামান হিসাব করা হয়। কত? 6.02 10⁻23টি অণু, পরমাণু বা আয়ন, এগুলো হিসাব করা হয়। দেখো তাহলে কয়েকটা দেখো এক জায়গায় একটা ছবি দেওয়া আছে। এটা কিসের সংকেত? দেখো CaO, ক্যালসিয়াম অক্সাইড। তাহলে ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর, এই আণবিক ভরের ক্ষেত্রে দেখো ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40। অক্সিজেনের কত? দেখো এই যে 40, অক্সিজেনের হচ্ছে 16। তাহলে 40 যোগ 16 কত হচ্ছে? 56। তাহলে আণবিক ভর হচ্ছে কত? ক্যালসিয়াম অক্সাইড মানে কিন্তু চুন। এটা হচ্ছে কি 40 যোগ 16 56 সমান কি? এটা 1 মোল। এটা হচ্ছে কি 1 মোল। তাহলে ক্যালসিয়াম অক্সাইডের 1 মোল মানে কি? ওই অ্যাভোগাড্রোর সংখ্যা। 1 মোল মানেই হচ্ছে কি অ্যাভোগাড্রোর সংখ্যামান ব্যবহার করা হয়। 6.02 10⁻23টি ক্যালসিয়াম অক্সাইডের অণু। ক্যালসিয়াম অক্সাইডের অণু এটা হিসাব করা হচ্ছে এইভাবে। দেখো এই জায়গায় একটা ছবি দেখা যাচ্ছে। এটা কি? H2O, পানি। H2O, পানি। তো
তাহলে এই পানির ক্ষেত্রে কি হিসাব করা হচ্ছে দেখো, H2 এর আণবিক ভর, যৌগ বা অণু আণবিক ভর হচ্ছে কি H2O। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে এর ভর হচ্ছে 1, আর কয়টা হাইড্রোজেন আছে? দুটো, তাহলে 1 × 2। অক্সিজেনের হচ্ছে কি 16, তাহলে এর পারমাণবিক ভর হচ্ছে কত? 16। তাহলে 1 × 2, তাহলে কত হচ্ছে 2, যোগ হচ্ছে কত? 16, কত হচ্ছে 18। তাহলে এর আণবিক ভর হচ্ছে কিন্তু কত? 18, মানে 1 মোল। আণবিক ভর হচ্ছে কত? 18, মানে 1 মোল। আর 1 মোল হলেই কি করতে হবে? এই অণুর ক্ষেত্রে, পরমাণুর ক্ষেত্রে সব যদি হিসাব করা হয়, তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা মানেই ওর হিসাব 6.023 বা 02 × 10⁻23টি পানির অণু। তাহলে ক্যালসিয়াম অক্সাইডের, এটা ক্যালসিয়াম অক্সাইড একটা অণু বা যৌগ, তাহলে পানি হচ্ছে কি এটা অণু বা একটা যৌগ। এটা হচ্ছে ছবি দেখে বোঝা যাচ্ছে যে এটা ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর CaCO3। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর আগে বের করে নেব। ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40, কার্বনের 12, এটা কিন্তু ভর, আর অক্সিজেনের 16। কয়টা আছে অক্সিজেন? 3টে, তাহলে 16 × 3, তাহলে 40 + 12, 3 × 48, হিসাব করলে টোটাল 100 গ্রাম। তাহলে ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর কত হচ্ছে? 100 গ্রাম। 100 গ্রাম মানে কি 1 মোল। যাই আসুক আণবিক ভর, টোটাল আণবিক ভর মানেই হচ্ছে কি ওই নির্দিষ্ট যৌগের 1 মোল। আর ওই নির্দিষ্ট যৌগের অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা হিসাব করতে গেলে অ্যাভোগাড্রোর সংখ্যা মানেই হচ্ছে নির্দিষ্ট অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা। 6.02 10⁻23টি ক্যালসিয়াম কার্বনেটের অণু। এভাবে এটা হিসাব করা হয়। তাহলে আমরা ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর বের করে, মোল সংখ্যা বের করে অণুর সংখ্যা হিসাব করেছি, মানে অ্যাভোগাড্রোর সংখ্যা। দেখো পানিরও বেরোয়েছে কত? 18 গ্রাম। ক্যালসিয়াম অক্সাইডে বেরোচ্ছে 56 গ্রাম। আণবিক ভর কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখো হিসাবে আণবিক ভরটা চেঞ্জ হচ্ছে, কিন্তু মোল সংখ্যা কিন্তু একই, সবারই 1 মোল। অ্যাভোগাড্রোর সংখ্যা মানও কিন্তু একই, মানে প্রত্যেকটা ক্যালসিয়াম অক্সাইড, পানি, ক্যালসিয়াম কার্বন প্রত্যেকটার কিন্তু অণুর সংখ্যা একই রকম, কি অ্যাভোগাড্রোর সংখ্যা মান। যদি আমরা পরমাণুর ক্ষেত্রে হিসাব করি তাও একই রকম থাকে, কি 6.02 10⁻23টি অণু। দেখো এর পরে দেওয়া আছে কি H2 মানে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কি আসতেছে? হাইড্রোজেন কিন্তু H2 মানে অণু, শুধু H মানে পরমাণু। শুধু H থাকলে আমরা কিন্তু এই জায়গায় 2 দিয়ে গুণ করতাম না, এই জায়গায় H2 মানে কি হচ্ছে? দুটো। হাইড্রোজেনের পরমাণু হচ্ছে দুটো, এই দুটো থাকার কারণে গুণ করলে 2 গ্রাম হচ্ছে, কিন্তু পরমাণু থাকলে কিন্তু কি হতো? H একটা হতো, 1 গ্রাম হতো। তাহলে যাই থাক, পরমাণু অণু যাই থাক, এর ভর হচ্ছে কি 2 গ্রাম। পরমাণু থাকলে হতো 1 গ্রাম। 1 গ্রাম হলেও 1 মোল, অণু হলে 2 গ্রাম হলেও 1 মোল। তাহলে এটা মোলে হিসাব করলে কি হচ্ছে? 1 মোল হিসাব করা হচ্ছে। যখন অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা হিসাব করা হবে তখন 6.02 10⁻23টি অণু। শুধু হাইড্রোজেন থাকলে কিন্তু এই জায়গায় কী হতো? 6.02 10⁻23টি পরমাণু হতো এই জায়গায়, তখন H2 থাকতো না, শুধু H থাকতো। কিন্তু এই জায়গায় দেখো, এই জায়গায় থাকতো কি H2 আণবিক ভরে 2 গ্রাম আসছে, তখন H এর পারমাণবিক ভর হতো 1 গ্রাম, কিন্তু মোল হতো কিন্তু একই, 1 মোল। অ্যাভোগাড্রোর সংখ্যা কিন্তু একই থাকতো। এই জায়গায় অণুর ক্ষেত্রে এতটি অণু, পরমাণু থাকলে এতটি পরমাণু হতো। এই হচ্ছে হিসাব। এইভাবে আমাদের হিসাব করা হয় বা করতে হবে। দেখো এই জায়গায় দেওয়া আছে কি OXYGEN মানে কি অক্সিজেন। এই জায়গায় অক্সিজেনের কথা বলা হচ্ছে। তাহলে দেখো অক্সিজেনের ক্ষেত্রে O2, তাহলে O2 এর আণবিক ভর হচ্ছে কি? অক্সিজেনের আণবিক পারমাণবিক ভর হচ্ছে কি 16, কয়টা আছে? দুটো, তাহলে 16 × 2 32 গ্রাম। যদি পারমাণবিক ভর হতো তাহলে অক্সিজেনের ক্ষেত্রে পারমাণবিক ভর মানে শুধুমাত্র 16, মানে 1 মোল, মানে 6.02 10⁻23টি অণু। অক্সিজেনের আণবিক ভর মানে অণুর ক্ষেত্রে আণবিক ভর, শুধু অক্সিজেন থাকলে পারমাণবিক ভর, অণুর ক্ষেত্রে আণবিক ভর, পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর। কিন্তু পরমাণু থাকলে এটা হতো 16 গ্রাম, শুধু একটা অক্সিজেন। আর O2 মানে হচ্ছে কি 32 গ্রাম, তাহলে এটাও পরমাণুর ক্ষেত্রে 1 মোল, অণুর ক্ষেত্রেও 1 মোল। অণুর ক্ষেত্রেও দেখো 6.02 10⁻23টি অণু। যদি শুধু ও থাকতো, শুধু অক্সিজেন থাকতো,
তাহলেও 6.02 10⁻23টি পরমাণু লিখতে হতো। এইভাবে অণু-পরমাণুর হিসাব করা হয়। তাহলে আমরা দেখো এখন কিছু মৌলের আমরা দেখো জায়গায় ক্যালসিয়াম অক্সাইড, সালফিউরিক অ্যাসিড, এগুলো কি করা হচ্ছে, নিম্নলিখিত পদার্থের 1 গ্রাম অণুর সংখ্যা হিসাব করব, প্রতিটি অণুর ভর হিসাব করব, 1 গ্রামে প্রমাণ অবস্থায় আয়তন হিসাব করব, 1 গ্রামে মোট পরমাণুর সংখ্যা হিসাব করব। তাহলে এইগুলো আমরা কি করব, আপাতত এই ক্যালসিয়াম অক্সাইড মানে চুন, H2SO4 সালফিউরিক অ্যাসিড, এইটা H2SO4 সালফিউরিক অ্যাসিডের আমরা এই অণুর সংখ্যা, অণুর ভর, আয়তন, তারপরে পরমাণুর সংখ্যা, এগুলো মোট পরমাণুর সংখ্যা, এগুলো আমরা হিসাব করব এখন। ঠিক আছে, দেখো তাহলে আমরা হিসাবে চলে আসি। হিসাবে বলা আছে কি ক্যালসিয়াম অক্সাইড মানে চুন, ক্যালসিয়াম অক্সাইড মানে চুন, চুনের হিসাব। তাহলে ক্যালসিয়াম অক্সাইডের আগে আমরা বের করব কি আণবিক ভর, ক্যালসিয়ামের 40, অক্সিজেনের 16, তাহলে এটা হচ্ছে কি তার কি ভর, 40 যোগ 16 56 গ্রাম, 56 গ্রাম, মানে 1 মোল। আমরা যে হিসাবটা করেছি 1 মোল মানে হচ্ছে কি 6.02 10⁻23টি ক্যালসিয়াম অক্সাইডের অণু। ক্যালসিয়াম অক্সাইড একটা অণু, তাহলে অবশ্যই এটা কি আণবিক ভর হচ্ছে 56 গ্রাম, মোল হচ্ছে কি 1 মোল, মানে কি 6.02 10⁻23টি ক্যালসিয়াম অক্সাইডের অণু, এই অণুর ক্ষেত্রে। এখন আমরা অণুর সংখ্যা হিসাব করব। তাহলে 56 গ্রামে ক্যালসিয়াম অক্সাইড অণুর সংখ্যা সব একই, দেখো অ্যাভোগাড্রোর সংখ্যা মান মানে 6.02 10⁻23টি। তাহলে 56 গ্রাম হচ্ছে তার ভর, কি ভর, আণবিক ভর। তাহলে এত গ্রামে ক্যালসিয়াম অক্সাইডের অণুর সংখ্যা 6.02 10⁻23টি। 1 গ্রামে ক্যালসিয়াম অক্সাইডের অণুর সংখ্যা 6.02 10⁻23, আর 56 ভাগ হয়ে গেছে, ডিভাইডেড হয়ে গেছে। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে 1.075 10⁻23টি এই অণুর সংখ্যা আমরা হিসাব করলাম। তাহলে আমাদের ক্যালসিয়াম অক্সাইডের অণুর সংখ্যা হিসাব হয়ে গেল। এরপর দেখো অণুর সংখ্যা থেকে অণুর ভর বের করব। ভর আমাদের ছিল 56 গ্রাম, অণুর সংখ্যা আমাদের ছিল কি 6.02 10⁻23টি ক্যালসিয়াম অক্সাইডের অণু। তাহলে দেখো আমরা 6.02 10⁻23টি ক্যালসিয়াম অক্সাইডের অণুর ভর 56 গ্রাম। ঠিক আছে, তাহলে এই আমরা সংখ্যার থেকে কি করতেছি, ভরে চলে যাচ্ছি। 6.02 10⁻23টি ক্যালসিয়াম অক্সাইডের অণুর ভর 56 গ্রাম। তাহলে একটি ক্যালসিয়াম অক্সাইডের অণুর ভর কত হচ্ছে, 56 ভাগ টোটাল অ্যাভোগাড্রোর সংখ্যা মান। এটা ক্যালকুলেশন করলে বা ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে 9.3 × 10⁻23 এত গ্রাম। তাহলে অণুর সংখ্যা বের করলাম, অণুর ভর বের করলাম। দেখো এরপর কি আসে, প্রমাণ অবস্থায়, এটা তোমরা একটু শোনো, একটু জানো যে প্রমাণ অবস্থায় যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, 22.4 লিটার। এটা প্রমাণ অবস্থায় যে কোনো গ্যাসের বা যে কোনো পদার্থের প্রমাণ আয়তন হচ্ছে কত, 22.4 লিটার। তাহলে প্রমাণ অবস্থায় দেখো 56 গ্রাম টোটাল ভর, এর ক্যালসিয়াম অক্সাইডের আয়তন 22.4 লিটার। তাহলে 1 গ্রামে ক্যালসিয়াম অক্সাইডের আয়তন কত হচ্ছে, 22.4 ভাগ 56 0.4 লিটার, 4 লিটার। তাহলে আমরা অণুর সংখ্যা, অণুর ভর, আয়তন, তাহলে দেখো অণুর সংখ্যায় অ্যাভোগাড্রোর সংখ্যামান ব্যবহার করা হয়েছে, ভরে এসে 56 গ্রামটা যে আমাদের আণবিক ভরটা, এটা ডাইন পাশে চলে গেছে, করে হিসাব করা হয়েছে। প্রমাণ অবস্থায় কি আয়তন হিসাব করতে গেলে 22.4 লিটার, 22.4 লিটার এটা আমরা হিসাব করব। তাহলে আমাদের টোটাল হিসাবে 0.4 লিটার বেরোলো। এবার দেখো আমরা পরমাণুর সংখ্যা হিসাব করব। তাহলে অণুর সংখ্যা হিসাব করা হয়েছে, ভর হিসাব করা হয়েছে, আয়তন হিসাব করা হয়েছে। এবার আমরা ওই নির্দিষ্ট যৌগের পরমাণুর সংখ্যা হিসাব করব। তাহলে দেখো টোটাল আণবিক ভর ছিল 56 গ্রামে ক্যালসিয়াম অক্সাইডের অণুর সংখ্যা এতটি, 6.02 10⁻23টি। 1 গ্রামে অণুর সংখ্যা আসছে কত, এত ভাগ 56 টোটাল, এটাই আগে হিসাব করে তোমাদের দেখানো হয়েছে 1.075 10⁻23 এতটি। তোমরা ক্যালকুলেটর পাশে রেখে, খাতা কলম রেখে তোমরা হিসাব করে দেখো, সাথে সাথে হিসাব করো বা পরে হিসাব করে দেখো। তাহলে একটি অণুতে পরমাণুর সংখ্যা, এই জায়গায় পরমাণু আছে কয়টা, ক্যালসিয়াম একটা, অক্সিজেন একটা, কয়টা, দুটো। তাহলে আছে কয়টি, দুইটি। তাহলে আমাদের টোটাল বেরিয়েছে অণুর সংখ্যা 1.075
10^23। তাহলে 10 তাহলে 1.075 ইন্টু 10^23টি পরমাণুর সংখ্যা কত হচ্ছে? এই টোটাল যেটা আছে 1.075 ইন্টু 10^23টি, এটা টোটাল কয়টা আছে? দুইটি। তাহলে দুইটির সাথে গুণ করলে এই 2.15 ইন্টু 10^23টি এটা হিসাবে আসবে। তাহলে দেখো আমরা পানির 9 গ্রাম পানির অণুর সংখ্যা কত এটা হিসাব করি। দেখো এখানে পানি মানে কি H2O, তো এর আণবিক ভর হচ্ছে 18 গ্রাম। হাইড্রোজেনের 1 ভর গুণ 2 মানে 2 16, অক্সিজেনের ভর হচ্ছে 16, টোটাল 18 গ্রাম। 18 গ্রাম পানিতে অণু আছে 6.02 10^23টি। 1 গ্রাম পানিতে অণু আছে 6.02 10^23 ডিভাইডেড 18টি। 9 গ্রাম পানিতে আছে কত? এই টোটাল উপরে 6.02 10^23, এর সাথে 9টা গুণ হয়ে যাবে, 18 নিচে আসবে। আমরা এখন ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে বা ক্যালকুলেশন করলে 3.01 ইন্টু 10^23টি হিসাব করে পাবো। এবার তোমরা কিছু মাথা খাটানোর পরে বা হিসাব করার পরে এগুলো একটু হিসাব করে দেখবা কত আসে। যার শিখলাম এই অনুযায়ী একটি সালফার ডাইঅক্সাইডের ভর কত, 1 গ্রাম মিথেনে মোট পরমাণুর সংখ্যা কত, 1 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে অণুর সংখ্যা কতটি, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কতটি অণু বিদ্যমান, এগুলো আমরা কি করব? হিসাব করব। দেখো এবার মোল সংখ্যা নির্ণয়, মোল সংখ্যা নির্ণয় বা মোল সংখ্যার আমরা হিসাব করব। কি মোল সংখ্যার সূত্র আছে প্রদত্ত ভর বাই মোলার ভর। প্রদত্ত যে ভরটা থাকবে সেটা আমরা, আর মোলার ভর মোল টোটাল যে ভরটা আসবে সেটা আমরা ভাগ করব। প্রদত্ত ভরকে মোলার ভর দিয়ে ভাগ করব। ভর সমান সমান হচ্ছে কি মোল সংখ্যা ভাগ কি মোলার ভর। ঠিক আছে? দেখো আমরা এবার 60 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা কত এটা আমরা হিসাব করব বা বের করে দেখব। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার ভর, সোডিয়ামের ভর হচ্ছে 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, টোটাল হচ্ছে কি 40 গ্রাম পার মোল। তাহলে এই জায়গায় আরেকটা ভর আছে কি 60 গ্রাম। তাহলে 60 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা, তাহলে প্রদত্ত ভর হচ্ছে কি আমাদের দেওয়া আছে, প্রদত্ত মানে দেওয়া ভর 60 গ্রাম, আর হিসাব করে আমরা পাইছি 40 গ্রাম পার মোল। তাহলে কত আসতেছে? 1.5 মোল আসতেছে এটা। তাহলে এটা হচ্ছে তার কি 60 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা কত পেলাম? 1.5 মোল। দেখো আমরা মোলার আয়তনের সংজ্ঞায় যাই। আমরা 1 মোল পরিমাণ পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে। 1 মোল পরিমাণ পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে। ঠিক আছে? এটা আমরা সংজ্ঞাটা মনে রাখবো যে 1 মোল পরিমাণ পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে। আর দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলীয় চাপকে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 1 বায়ুমণ্ডলীয় চাপকে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলে। তাহলে প্রমাণ অবস্থায় যে কোনো গ্যাসীয় পদার্থের মোলার আয়তন 22.4 লিটার। তাহলে আমরা কি পেলাম? প্রমাণ তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আর প্রমাণ চাপ হচ্ছে কি 1 অ্যাটমোস্ফিয়ার বা 1 বায়ুমণ্ডলীয় চাপ। আর প্রমাণ অবস্থায় যে কোনো গ্যাসীয় পদার্থের মোলার আয়তন 22.4 লিটার। এই 22.4 লিটারটা আমরা ওই ক্যালকুলেশনে ব্যবহার করেছিলাম, তোমাদের দেখো আগেই বলেছিলাম যেটা। তাহলে 1 মোল বা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন প্রমাণ অবস্থায় 22.4 লিটার। সে যে অক্সিজেনের ক্ষেত্রে 1 মোলের O2 মনে করো, O2 16 দুগুণ 32 গ্রাম, অক্সিজেনের আয়তন প্রমাণ অবস্থায় 22.4 লিটার। সব ক্ষেত্রে একই রকম আসবে। এবার আমরা দেখি একটা দ্রবণ তৈরি করতে গেলে কি কি লাগে তার সংজ্ঞাগুলো। তাহলে প্রথম দেখি দ্রব কি। দ্রব হচ্ছে দ্রাবকের মধ্যে যে পদার্থ দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হয়। দ্রাবকের মধ্যে যে পদার্থ দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হয় তাকে দ্রব বলে। যেমন লবণ, চিনি, গ্লুকোজ, আরও অনেক জিনিস আছে। তাহলে দ্রাবক হচ্ছে যে তরলটা, এটা বাদে অন্য যে পদার্থগুলো লবণ, চিনি, গ্লুকোজ, ঠিক আছে, এইগুলোকে বলা হয় দ্রব, যেটা দ্রবীভূত হয়, দ্রাবকে দ্রবীভূত হয়। তাহলে দ্রাবক কাকে বলে দেখি? যে তরল পদার্থ কোনো দ্রবকে দ্রবীভূত করে। এই যে দ্রবগুলো আছে কি লবণ, চিনি, এইগুলোকে দ্রবীভূত করতে পারে যে তরলটা, তাকে দ্রাবক বলে। যেমন
পানি, অ্যালকোহল, অ্যাসিড, এগুলো সব হচ্ছে কি দ্রাবক। এবার দ্রবণ কাকে বলে দেখি আমরা। দ্রব দ্রাবকের সমসত্ব মিশ্রণকে দ্রবণ বলে। এই দ্রব আর দ্রাবক এটার সমসত্ব মিশ্রণ মানে যে মিশ্রণটা সমানভাবে সব জায়গায় মিশে যায়, গুলে যায়, এটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। এই মিশ্রণকে দ্রবণ বলে। মনে করো তুমি এই পানির ভিতর, দ্রাবক হচ্ছে তো পানি, এই পানির ভিতর লবণ নিলে এটা আস্তে আস্তে কি হয়ে গেল, দ্রবীভূত হয়ে গেল, মিশে গেল, এটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। তুমি পানির ভিতর মনে করো বালি নিলে, তাহলে বালিটা কি হচ্ছে কি, এটা কিন্তু মিশে যাবে না, পুরোপুরি মিশে যাবে না। এই কারণে এটারে সমসত্ব মিশ্রণ আর বলা যাবে না, এটাকে বলা হবে অসমসত্ব মিশ্রণ। ঠিক আছে? তাহলে দেখো আমরা মোলার দ্রবণ ও ঘনমাত্রা কিভাবে নির্ণয় করো। দেখো এই টপিকসটা কিন্তু বেশ বড়, অনেক কিছুই শেখানো হচ্ছে, অনেক গাণিতিক টার্ম আছে, তোমরা এটা বারবার প্র্যাকটিস করবা। ঠিক আছে? বারবার প্র্যাকটিস করবা এটা বাসায়। দেখো তাহলে মোলার দ্রবণ ও ঘনমাত্রা নির্ণয়ে আমরা কি কি পাচ্ছি। একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে তবে ওই দ্রবণকে মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ বলে। একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে তবে ওই দ্রবণকে মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ বলে। মোলার দ্রবণের ক্ষেত্রে ঘনমাত্রার ক্ষেত্রে 1.0 মোল লেখা হয়, সেমি মোলারের ক্ষেত্রে 0.5 মোল লেখা হয়, ডেসিমোলারের ক্ষেত্রে 0.1 মোল লেখা হয়। এটা একটু মনে রাখবো। এবার দেখো বিভিন্ন ঘনমাত্রা ও আয়তনের দ্রবণ প্রস্তুতির ক্ষেত্রে প্রয়োজনীয় দ্রব্যের পরিমাণ, এই একটা সূত্র দিয়ে এই পরিমাণটা হিসাব করা হয়। W = SVM বাই 1000 বাই 1000। তাহলে আমাদের এখানে S মানে দ্রবণের মোলারিটি বা ঘনমাত্রা, দ্রবণের মোলারিটি বা ঘনমাত্রা, দ্রবণের মোলারিটি। V হচ্ছে দ্রবণের আয়তন, M হচ্ছে দ্রবের আণবিক ভর, ভর হচ্ছে W = কি, দ্রবের ভর, W = হচ্ছে কি, দ্রবের ভর। তাহলে আমরা কি কি পেলাম, সূত্র পেলাম একটা, W = SVM বাই 1000। S হচ্ছে দ্রবণের মোলারিটি বা ঘনমাত্রা, V হচ্ছে দ্রবণের আয়তন, M হচ্ছে দ্রবের আণবিক ভর, W হচ্ছে দ্রবের ভর। ঠিক আছে? তাহলে আমরা একটা দেখো, এই একটা চিত্রে আমরা একটা গাণিতিক হিসাব করবো। এখন চিত্রে দেওয়া আছে সোডিয়াম কার্বনেট, এটা দেওয়া আছে কি 10 গ্রাম, এর আয়তন দেওয়া আছে 250 ml। তাহলে আমরা উপরের সূত্র অনুযায়ী W = কি পাচ্ছি, 10 গ্রাম। W = মানে কি, দ্রবের ভর 10 গ্রাম। V = কি পাচ্ছি, V হচ্ছে দ্রবণের আয়তন 250 ml। M = হচ্ছে সোডিয়াম কার্বনেট, তাহলে সোডিয়ামের 23 গুণ 2, কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের 16 গুণ 3, এটা হিসাব করলে কত আসছে, 106 গ্রাম। তাহলে আমাদের ঘনমাত্রা বের করতে বলে, ঘনমাত্রা বা মোলারিটি, এটা যদি আমাদের হিসাব করতে হয় তাহলে আমরা কি করি, এ জায়গায় ছিল কি W = SVM বাই 1000। তাহলে আমরা যখন ঘনমাত্রা হিসাব করব তখন S = বের করতে হবে, তাহলে W 1000 এর সাথে গুণ হয়ে উপরে চলে যাবে, আর S তো আমরা হিসাব করতেছি, তাহলে VMটা নিচে চলে আসবে, দেখো MVটা নিচে, তাহলে 1000 বাই 1000 গুণ W বাই কি হচ্ছে M × V। তাহলে 1000 গুণ W মানে কত, 10 গ্রাম। M হচ্ছে কি, দেখো এই জায়গায় M হচ্ছে 106 গ্রাম, আর হচ্ছে কি V হচ্ছে 250 ml। এটা ক্যালকুলেশন করলে 0.38 মোল হয়। তাহলে এইভাবে আমরা ঘনমাত্রাটা হিসাব করব, ঘনমাত্রার হিসাব করা হয়। দেখো এরপরে কি আছে, দেখো 500 ml 0.1 মোলার ঘনমাত্রার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতি। এই দ্রবণ প্রস্তুতির ক্ষেত্রে আমাদের কি কি উপকরণ আমরা ব্যবহার করতে পারি, ল্যাবরেটরিতে যখন এই দ্রবণটা প্রস্তুত করব তখন কি কি উপকরণগুলো আমরা ব্যবহার করি। দেখো বিশুদ্ধ পানি বা ডিস্টিল ওয়াটার, সোডিয়াম কার্বনেট, এই জায়গায় সোডিয়াম কার্বনেট দেওয়া আছে, সুতরাং সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড থাকলে ক্যালসিয়াম অক্সাইড, জিঙ্ক সালফেট থাকলে জিঙ্ক সালফেট। এবার এটা কি পরিমাণ নেব, এই পরিমাণটা হিসাব করার জন্য কি একটা নিক্তি বা পরিমাপক ব্যবহার করব, ডিজিটাল নিক্তি।
গোলতুলি ফ্লাক্স, যেটা আমরা সলিউশন করব, বিকার, ফানেল, ওয়াশ বোতল, মানে এটা পানি ব্যবহারের জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে আমাদের উপকরণ। আমরা একটা দ্রবণ প্রস্তুত করব, তার উপকরণ। তাহলে এবার আমরা হিসাবে আসি, যে আমরা যে দ্রবণ প্রস্তুত করলাম তার ক্যালকুলেশনে কি আসলো। দেখো 500 ml 0.1 মোলার ঘনমাত্রার সোডিয়াম কার্বনেটের দ্রবণ প্রস্তুতি। তাহলে 500 ml মানে কি মিলিলিটার, আর এটাকে আমরা কি করব, আগে লিটারে প্রকাশ করে নেব। 500 ml সমান কি 500 রে 1000 দিয়ে ভাগ করলে লিটার হয়, 0.5 লিটার হয়। সোডিয়াম কার্বনেটের গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর, তাহলে সোডিয়ামের হচ্ছে 23 গুণ 2, যৌগ হচ্ছে কি কার্বনের 12, অক্সিজেনের 16 গুণ 3 106, ওই যে আমরা হিসাব করেছিলাম এত গ্রাম। তাহলে আমরা সোডিয়াম কার্বনেটের দ্রবণ প্রস্তুত করব। তাহলে 1 লিটার আয়তনের 1 মোলার দ্রবণ প্রস্তুতের জন্য কি সোডিয়াম কার্বনেটের দ্রব্য প্রয়োজন 106 গ্রাম। 1 লিটার আয়তনের 1 মোলার দ্রবণ প্রস্তুতিতে সোডিয়াম কার্বনেটের দ্রব্য প্রয়োজন 106 গ্রাম। এবার বের করেছে কি 0.5 লিটার। এই যে আয়তনে 1 মোলার দ্রবণ প্রস্তুতিতে সোডিয়াম কার্বনেটের দ্রব্য প্রয়োজন 106 গুণ এই যে 0.5, এই যে 0.5 নিয়েছিলাম, এই 0.5 এর সাথে গুণ হয়েছে। এবার এটা যা আছে সেটা তো একবার হিসাব হয়ে গেছে, 0.5 রেখে আমাদের লাগতেছে কি 0.1 মোলার। এই জায়গায় 1 মোলার ছিল, আমাদের বের করতে হবে 0.1 মোলার। তাহলে 0.1 মোলার দ্রবণ প্রস্তুতিতে সোডিয়াম কার্বনেটের দ্রব্য প্রয়োজন কি, এটা এর সাথে গুণ হয়ে গেল। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে 5.3 গ্রাম, 5.3 গ্রাম। তাহলে আমরা এটা দ্রবণ প্রস্তুত করে ফেললাম। ঠিক আছে, তাহলে আমাদের দ্রবণ প্রস্তুত হয়ে গেল। আমরা এবার একটু মূল্যায়নে আসি। দেখো তোমরা এইভাবে হিসাবগুলো করবা, ক্যালকুলেশন করার চেষ্টা করবা, আর খাতা কলম ক্যালকুলেটর নিয়ে এই ক্যালকুলেশনগুলো করবা। কিছু কাজ দেওয়া হবে, সে কাজগুলো করবা। তাহলে মূল্যায়নে আসি আমরা। দেখো ধ্রুব কাকে বলে, ধ্রুবটা কাকে বলে, এটি চিন্তা করে বলো তো, ধ্রুব কাকে বলে। তাহলে দ্রবণ প্রস্তুতের জন্য, বা একটু মিলাই দেখো, মানে দ্রাবকের মধ্যে যে পদার্থটা থাকে দ্রবীভূত থাকে সেটা হচ্ছে ধ্রুব, সেটা হচ্ছে কি ধ্রুব। অ্যাভোগাড্রোর সংখ্যা মান কত, এটা তো তোমাদের এখন পারা উচিত। হ্যাঁ, 6.02 × 10⁻23। ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর কত, এটা হিসাব করো। হ্যাঁ, ক্যালসিয়ামের হচ্ছে 40, অক্সিজেনের 16, তাহলে 56 গ্রাম। এই তো একটু বুঝতে পারছো তোমরা। এইভাবে আমাদের সব কিছুর হিসাব করতে হবে, এগুলো বের করতে হবে হিসাব করে। ঠিক আছে, তাহলে এরপর আমরা দেখো বাড়ির কাজে চলে যাই, তোমাদের কিছু বাড়ির কাজ দেই। ঠিক আছে, এই কাজটা বাড়িতে করবা, খাতায় এটা হিসাব করবা, করে তোমরা মিলাই দেখবা যে এটা কি হচ্ছে। পরবর্তী ক্লাসে এটা তোমাদের সাথে ডিসকাস করব। কি আছে দেখো, 1 নম্বর আছে 500 ml 0.1 মোলার বা 0.1 মোল সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, যেটা বলে সোডিয়াম বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট NaHCO3, এর দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম সোডিয়াম বাইকার্বনেট প্রয়োজন, দ্রবণটি প্রস্তুত করো। তাহলে 500 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এর দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট প্রয়োজন, দ্রবণটি প্রস্তুত করো। ঠিক আছে, এরপর আছে কি 250 ml 0.2 মোলার, দেখো চেঞ্জ হয়েছে, সোডিয়াম ক্লোরাইড NaCl দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম NaCl বা সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন, দ্রবণটি প্রস্তুত করো। তাহলে এটা ছিল সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এটা হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড। তাহলে 250 ml 0.2 সোডিয়াম ক্লোরাইড দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন, দ্রবণটি প্রস্তুত করো। তোমরা এই দুটো
হিসাব করবা, ক্যালকুলেশন করবা বাসায়, ঠিক আছে, করে এই বাড়ির কাজ করবা। এটা তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি টানছি ক্লাসের। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবার চেষ্টা করবা, আর বাইরে বের হওয়ার সময় সবসময় মাস্ক পরিধান করবা। মাস্ক পরিধান করে বাইরে বের হবা, আর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা। কারণ হ্যান্ড স্যানিটাইজার মাস্ক ব্যবহার না করলে তুমিও এই করোনা নামক সংক্রমণ রোগে আক্রান্ত হতে পারো, এবং তোমার দ্বারা তোমার পরিবারের সদস্যরাও আক্রান্ত হতে পারে। সুতরাং তুমি সুস্থ থাকবা, তোমার পরিবারও সুস্থ থাকবে। তুমি সতর্ক থাকবা, পরিবারও সুস্থ থাকবে। ঠিক আছে, ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।